একাধিক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক, সেই কারণে কাউকে দিয়েছেন ফ্ল্যাট, আবার কাউকে দিয়েছেন এইমস হাসপাতালে চাকরি। প্রাক্তন সাংসদ তথা বর্তমান বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ একদা তারই সহকর্মী পূর্ণিমা দত্তর। এ বিষয়ে জগন্নাথ সরকারের কাছে প্রতিক্রিয়া চাইতে গেলে সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারালেন তিনি, ব্যক্তিগতভাবে আক্রমণ করলেন সাংবাদিকদের। উল্লেখ্য, পূর্ণিমা দত্ত বিজেপি রানাঘাট সাংগঠনিক জেলার সহসভাপতি ছিলেন। বর্তমানে তিনি তৃণমূলে যোগদান করেছেন। দলে থাকাকালীন সাংসদ জগন্নাথ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিল রাজনৈতিক মহলে। দল ছাড়ার বিষয়ে পূর্ণিমা দত্ত বলেন, সাংসদ জগন্নাথ সরকারের যে ব্যবহার এবং রুচিবোধ তা সহ্য করতে না পেরে তিনি দল ছেড়েছেন। দল ছাড়ার বিষয়ে পূর্ণিমা দত্ত বলেন, সাংসদ জগন্নাথ সরকারের যে ব্যবহার এবং রুচিবোধ তা সহ্য করতে না পেরে তিনি দল ছেড়েছেন। তিনি বলেন, বান্টি রায় নামে এক মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে তার। সেই মহিলাকে একটি ফ্ল্যাট কিনে দিয়েছেন জগন্নাথ সরকার। পাশাপাশি তার অভিযোগ, তার ছেলেকে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করে দিয়েছেন সাংসদ থাকাকালীন। অন্যদিকে তার মেয়েকে এইমসে একটি চাকরিও করে দিয়েছে। শুধু তাই নয়, এছাড়াও একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে জগন্নাথ সরকারের বলে অভিযোগ করেন পূর্ণিমা দত্ত। পূর্ণিমা দত্ত বলেন, তার এই অবৈধ সম্পর্ক এমন পর্যায়ে পৌঁছেছে, জগন্নাথ সরকারের স্ত্রীও এখন তাকে একা ছাড়তে ভয় পায়। উল্লেখ্য, প্রাক্তন সাংসদ জগন্নাথ সরকারের কিছু ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অন্যদিকে দিন কয়েক আগে মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়ায় তৃণমূল প্রার্থীর সমর্থনে জনসভা করতে এসেও জগন্নাথ সরকারকে এই অবৈধ সম্পর্ক নিয়ে আক্রমণ করে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জগন্নাথ সরকারের যে একাধিক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে তার প্রমাণ তার কাছে রয়েছে। এ বিষয়ে রানাঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই অভিযোগের যদি সত্যতা প্রমাণ করতে পারেন তাহলে তিনি প্রার্থী থেকে সরে দাঁড়াবেন, অর্থাৎ ভোটে আর লড়াই করবেন না। বিভিন্ন অডিও এবং ভিডিও ভাইরাল নিয়ে তাকে প্রশ্ন করলে মেজাজ হারান জগন্নাথ সরকার। সাংবাদিকদের প্রতি ব্যক্তি আক্রমণ করতে থাকেন তিনি। তবে জগন্নাথ সরকারের মন্তব্যের পাল্টা আক্রমণ করেন পূর্ণিমা দত্ত। পূর্ণিমা দত্ত বলেন, আমার অভিযোগ যদি ভিত্তিহীন হয়ে থাকে তাহলে জগন্নাথ সরকারের ক্ষমতা থাকলে আদালতে আমার বিরুদ্ধে মামলা করুন, কিন্তু ওনার সাহস নেই আদালতে মামলা করার, কারণ তাহলে সব সত্যতা বেরিয়ে আসবে। তবে তার যে ছবি, অডিও এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার সত্যতা যাচাই করিনি আমরা। চ্যালেঞ্জ করছি, জান কেউ আমার বিরুদ্ধে অভিযোগ করেছে, নোংরামির একটা শেষ থাকে। আরে ভাইরাল কে করেছে? তৃণমূল করেছে। আর আপনারা দালালি করে করেন এইগুলো নোংরা নোংরা নীল সাংবাদিকতা। আমি চ্যালেঞ্জ করছি, জান ভদ্রতা রেখে সাংবাদিকতা করে। যেটা ভিডিওর সামনে আমাদেরকে বলছে, আপনার সদা মানে একনিষ্ঠ কর্মী ছিলেন, আপনাদেরই সহসঙ্গী ছিলেন পূর্ণিমা রায়, তিনি পূর্ণিমা দত্ত সরি, তিনি বলছেন বান্টি রায় নামে কোনো এক মহিলার সাথে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তাকে আপনি এইমসে চাকরি দিয়েছেন, তার ছেলেকে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করিয়ে দিয়েছেন, পাশাপাশি একটা ফ্ল্যাট কিনে দিয়েছেন। কি বলবেন? আমি বলছি, একটি যদি সত্য হয় আমি নির্বাচন থেকে প্রত্যাহার করে নিলাম। একটা ঘটনাও যদি সত্যি হয় আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো। চ্যালেঞ্জ দিচ্ছি, যারা দালালি খেয়ে মিথ্যা কথা বলে হয়তো খেন্তি পিসি পিঠি বানাতে গেছে সন্দেশকারী, যারা গদ্দারের শাস্তি জনগণ দেবে। আমি এর জন্য মনে করি জনগণের আদালতে বিচার চাই। আরেকটা কল রেকর্ডিং ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে কোনো এক মহিলার সাথে আপনি কথা বলছেন এবং বলছেন যে কোনো একজন ব্যক্তি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং আপনার স্ত্রীর সাথেও বিশ্বাসঘাতকতা করেছে। দেখুন, ওই গলা আমার নয়, পরীক্ষিত করেছেন কি? আপনারা এইসব বাজে কথা কেন বলেন? আপনাদের সাংবাদিকতাকে নিচু, ভালো কাজ দেখতে পারেন না? সব ভদ্রতা, আমি ভদ্র করে সাংবাদিকতা করুন। আরেকটা যেটা কথা, পূর্ণিমা দত্ত নিজেই তিনি আমাদের ভিডিওর সামনেও বলেছেন, আপনারা এই পোর্টালগুলো এই ধরনের খবর করতে ব্যস্ত হয়। আমি যদি মিথ্যা বলি তাহলে উনি আমার নামে মানহানি কেস করছেন না কেন? আমি যদি মিথ্যা বলি উনি মানহানি কেস কেন করছেন না? আমি ওনাকে বলবো আমি মিথ্যা বলছি, আপনি মানহানি কেস করুন, তবেই তো ওনার যাচাই করা যাবে ওনার ভয়েসটা সত্য না মিথ্যে, এবং মেসেজগুলো ওনার সত্য না মিথ্যে, ওনার যা ডকুমেন্টস আপনাদের কাছে এসছে সেগুলো সত্য কি মিথ্যে,
তাহলে এটা যাচাই হয়ে যাবে, যার জন্য উনি আমার নামে মানহানি কেস উনি করবেন না, সেখানেই বোঝা যাবে। উনি মানহানি কেস করুক। কাজ হয়েছে? কোনো কাজ করেনি, বলেছিল গঙ্গা বাঁধানো কাজ করে দেবো, আচ্ছা। বলেছে হলদিয়ার থেকে কাজ করতে করতে যাবে। হলদিয়ার থেকে যদি কাজ করতে করতে আসে গচ্চরায়, গচ্চরায় থাকবে? আমাদের নাতি হ্যাঁ? ছেলেরাও দেখতে নাতি পারবে না ছেলেরাও দেখতে সেটা। পারবে না। আচ্ছা। ও কোনো কাজ করেনি গচ্চরায়। আচ্ছা। ওইখানে সব বড় বড় কথা বলছে, মেজা হচ্ছে সাংবাদিকরা গরম দিচ্ছে, বন্ধুরা প্রশ্ন আর করছে। গঙ্গা করতো তাকে গরম দিচ্ছে। 5 বছর আগে যখন গঙ্গা গঙ্গা ভাঙছিল, চরিত্রহীন, একদম চরিত্রহীন লোক। ওটা বল, হ্যাঁ? গঙ্গা ভাঙানোর টাকা তো বল। গঙ্গা বাঁধানে কোনো কাজ করেনি, গচ্চরায় কত বাড়ি চলে গেল, কোনো কাজ করেনি। 500 টাকার বাড়িতে দেওয়া হয়েছিল একটা। 5 বছরের জন্য একটা বারও আসেনি, একটা বারও আসেনি ও। একটা লাইট লাইটও লাগায়নি। আপনারা কি চাইছেন এবার? হ্যাঁ? আমরা চাইছি পরিবর্তন। এবার জগন্নাথকে গোহারানো হারাতে হবে। কি নাম আপনার? আমার নাম বিষ্ণু দা। আপনি যেটা বলছিলেন প্রচারের সময়, পুজো দেওয়ার সময় জগন্নাথ সরকারের পাশে আপনি একজন দলের কর্মী হিসেবে কিংবা নেত্রী হিসেবে বসেছিলেন, সেখানে ওনার স্ত্রীর সঙ্গে আপনার কোনো একটা কথা কাটাকাটি হয়েছে, এই বিষয়টা যদি একটু খুলে বলেন। দেখুন, স্বাভাবিক কথা, বিষয়টা হচ্ছে ওনার স্ত্রী যেহেতু ওনার এতটা স্বভাব খারাপ, ওনার স্ত্রী সবাইকে নিয়ে সন্দেহ একটা শুরু করে দিয়েছে। সবাইকে নিয়ে কোনো মহিলা টহিলা দেখলে ওনাকে ওনার একটা সন্দেহ করে। তো যখনই নাকি যখন দীর্ঘদিনের আমি একজন নদিয়া জেলার ভাইস প্রেসিডেন্ট ছিলাম সাংগঠনিক মাদারের, সেই হিসাবে অবশ্যই আমার ওখানে আমাকে আসতে বলা হয়েছিল, সেই হিসাবে আমি উঠেছিলাম। উনি ওখান থেকে বলেছেন আপনি এখান থেকে উঠে গিয়ে নিচে যান। সেই নিয়ে আমার সঙ্গে ওনার দুটো কথাও হয়ে যায়, কাটাকাটি হয়ে যায়, উনি দুটো বাজে কথাও বলেন। সেখানে কিন্তু জগন্নাথ সরকার ওখানে ওনার স্ত্রীকে কোনোরকম কিছু বলেননি, কেননা উনি এই কারণেই বলেননি যে ওখানে যদি বলেন ওনার সত্যটা ফাঁস হয়ে যাবে, কোনো কিছু মানবেন না ওনার স্ত্রী, যার জন্য উনি ওখানটা মুখটা খোলেননি। এখানে চরম অপমান ওইখানটা আমাকে হতে হয়েছিল একজন দলের কর্মী হিসাবে। আমরা একজন জেলার নেত্রী, সেই হিসাবে তাহলে সাধারণ মানুষ কি আশা করবে ওনার কাছ থেকে? আচ্ছা, মূলত এই কারণে কি আপনার দল ছাড়া, মানে জগন্নাথের কারণেই? দেখুন, আমার ওই কালীবাড়ির জন্য দল ছাড়া না, আমার দল ছাড়া একটাই, অবশ্য ওটা একটা কারণ আছে, কিন্তু আমার দল ছাড়া দীর্ঘদিন ধরে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে বিভিন্ন 7টা বিধানসভাতে আপনারা যদি খোঁজ নেন, অনেক লিডারদের রাত 11টার পরে কেউ ফোন করে ঠিকভাবে কথা বলতে পারবে না, সেই ভাষায় তারা থাকে না। রাত 10টার পর থেকে কোনো লিডার সুইচ অফ করে দেয়, কেউ ফোন উঠায় না। কিন্তু আমার কর্মীরা বেশিরভাগ যে জিজ্ঞাসা করবেন, অনেক জায়গায় গিয়ে জিজ্ঞাসা করবেন, কেউ হয়তো কারোর বাইক ধরা পড়েছে, কারোর হসপিটালে একটা আইসিইউর বেড দরকার, কারোর কোনো কিছু প্রয়োজন, রাতেবেলা ফোন করলেও কিন্তু আমাকে পেয়েছে তারা। মানে এই 10টার পর কার ফোন ধরেন না? ওনার ফোন ধরেন না? না, 10টার পরে জেলার যত বিজেপির লিডাররা আছেন তারা মোটামুটি কর্মীরা যদি কোনো বিপদে পড়ে ওনাদের ফোন করেন, আচ্ছা। তারা কিন্তু ফোনটা উঠান না, উঠালেও সে কথা বলার মতন তাদের মোটামুটি অনেক লিডারটাই আছে, তারা কথা বলার মতন পরিস্থিতি থাকেন না। একমাত্র পূর্ণিমা দত্তকেই যে রাত 10টা কেন 11টার সময় ফোন করলেও, মানে 12টার সময় ফোন করলেও পাওয়া যেত। এটা ইনক্লুডিং জগন্নাথ সরকারের কথাও বলছেন? একদম। কেননা কর্মীদের ফোনটা কি তুলবে? আমি তো নিজেই ফোন করেছি একটা আইসিইউর জন্য, সেই পেশেন্টটা মারাও গেছে। মানে উনি কথা বলার মতো অবস্থায় ছিলেন না? না, কারণটা কি জানি না, কোনো কারণে উনি ফোনটা তোলেননি কিংবা কোনো বিষয় হতে পারে। অনেকবার এরকম হয়েছে, অনেক কর্মীরা বলছে যেরকম স্যারকে ফোন করছি, স্যার উঠাচ্ছেন না, আমাদের এই প্রয়োজন। তারপরে আমি বিষয়টা জানিয়েছি ওনাকে, উনি বিভিন্নভাবে কর্মীরা বলবে ছাড়ুন তো, তার মানে কি, মানুষ ভোট দিয়েছে, কর্মীরা ভোট দিয়েছে, ভোট করিয়েছে কর্মীরা, সাধারণ মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছিল। কিসের জন্য? যে পার্লামেন্টে গিয়ে মানুষের প্রাপ্যটা পাইয়ে দেবে, এটা আশাই করে তো এই রানাঘাট লোকসভার মানুষ, সাধারণ মানুষ ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছিল। কোনো দল কিন্তু বাদ ছিল না, সবাই কিন্তু ওনাকে আশীর্বাদটা করেছিলেন ভোট দিয়ে, ওনাকে করেননি। উনার একটা যে নদিয়ার উনি একটা বাসিন্দা, শান্তিপুরের ওনার বাড়ি, যাদের শান্তিপুর বাসিন্দার হিসাবে আমাদের নদিয়া জেলার হিসাবে বলুন, যাই বলুন না কেন, সবাই মোটামুটি ওনাকে ভোটটা কিন্তু দিয়েছিলেন। আচ্ছা, আপনি যে ওনার বিরুদ্ধে অভিযোগগুলো তুললেন, সেখানে যদি উনি কোনো আইনত ব্যবস্থা নিতে চায়, আপনি কি রাজি আছেন? একদম। কেন আমার কাছে প্রমাণটা আপনারা করবেন, প্রমাণ করার দায় কিন্তু আমার নয়। আমি যে আপনাকে হোয়াটসঅ্যাপে যে জিনিসগুলো আপনারা নিশ্চয়ই পেয়েছেন, আমার কাছেও এসছে, সেগুলো দেবো, আপনারা প্রমাণ করবেন। কেননা যথারীতি দেখা যাচ্ছে এটা এডিট করা যায় না, ফোন নাম্বার দিয়ে ওনার দিয়ে পুরো মেসেজ করা রয়েছে। ওনার ভয়েসটা উনি করুক না আমার নামে কেস,
ওনার ভয়েসটাকে নিশ্চয়ই নকল করা যাবে না, সেটাই আমি মনে করব। তাহলে এটা তদন্ত করা হোক ওনার ভয়েসটা, আমি চাইবো এটা ভয়েসটা ওনার তদন্ত করা হোক। আর একটা জিনিস আমি যেটা বলবো সবার শেষে, যে উনি যে ধরনের মানে অডিওতে শুনতে পারবেন যে ধরনের কথা বলছেন মহিলার সঙ্গে, মানে আমি এটা এখন বলতে পারছি না, আপনারা শুনে দেখবেন। তো বিন্নেগরের বান্টি রয় বলে একটা মেয়ে, তাকে উনি চাকরি দিয়েছেন এমসে, ওনার ছেলেকে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করেছেন এবং ওনাকে একটা ওই মহিলাকে একটা ফ্ল্যাট বাড়ি কল্যাণী কিনে দিয়েছে। আপনারা খোঁজ নিয়ে দেবেন, আমি যদি মিথ্যা বলি, যে শাস্তি দেবে আমি সেই শাস্তি মেনে মানে মাথা পেতে নেব। বান্টি রয়টা কে? বান্টি রায় হচ্ছে গিয়ে 2021 সালে উনি ভারতীয় জনতা পার্টি আসে, অল্প বয়সী একটা মেয়ে, উনি ডিভোর্সি, 28 বছর বয়স, একটা ছেলে আছে, বিন্নগরের শহরে বাড়ি, কোনো দায়িত্ব কোনোদিনই ছিল না। কি করে জগন্নাথ সরকার ওর সঙ্গে সম্পর্ক হয়ে যাওয়ার পরে উনি ওই মেয়েটাকে চাকরি দেয় এবং ওর ছেলেকে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করে এবং এমনকি কল্যাণী ফ্ল্যাট বাড়ি ওনাকে মেয়েটাকে কিনে দিয়েছে। আচ্ছা, কি এমন সম্পর্ক তাতে করে চাকরি দিতে হচ্ছে, ফ্ল্যাট কিনে দিতে হচ্ছে? দেখুন, সেই সম্পর্কটা আমরা তো জানার চেষ্টা করেছি যে আজকে যারা নাকি ওনাকে ভোট দিয়ে বিজেপির কর্মীরা কত মানুষ মার খেয়েছে, ধর খেয়েছে, যারা নাকি প্রচুর পরিশ্রম করেছে, তাহলে সেই জায়গার থেকে তাহলে আমাদের বিজেপি কর্মী যারা, তারা কোথায় গেল? তাদের জন্য কেন নয়? না, হঠাৎ এই বান্টিরাই একটা ব্যক্তিকে মূলত এরকম সুবিধা পাইয়ে দেওয়ার কারণটা কি মনে হয়? দেখুন, অবশ্যই কোনো সম্পর্ক আছে, সেটা আমি বলতে পারবো না ওনার সঙ্গে কি সম্পর্ক, সেটা আপনাদের খোঁজ নিতে হবে কি সম্পর্ক আছে। যে একটা সম্পর্ক থাকলে তার ছেলেকে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করা, তার ফ্ল্যাট বাড়ি কিনে দেওয়া, তার এমসে চাকরি দেওয়া, উনি যদি বলে থাকেন মিথ্যা কথা বলছি আমি, তাহলে আপনারা এমসে গেলে, হেড অফিসে গেলেই জানতে পারবেন এটা কার ফান্ড থেকে ওই মেয়েটা চাকরি পেয়েছে, আপনারা জানতে পারবেন এটা। আর একটা বিষয় আমি বলি, ওনার যে স্বভাব চরিত্র ভালো না। আমরা দেখুন আগে মোটামুটি ওনার সঙ্গে যেটুকু চলাফেরা করেছি, উনি ভীষণ ভদ্র বলে আমরা জানতাম, কিন্তু বেশ কিছু দিন ধরে একটা ভিডিও মানে একটা অডিও ভাইরাল হয়েছে। সেই অডিওতে আমরা দেখতে পাচ্ছি যে শুনতে পাচ্ছি জগন্নাথ সরকার সেই মিঠু সমাজদার বলে যে চাকরি বাড়ি একটা বউ, তার কথা যে হচ্ছে নিজের স্ত্রী জগন্নাথ সরকারের তার স্ত্রীর সম্বন্ধে বাজে বাজে কথা বলছে, সেটা ওনার মুখে বাজছে না। এবং তাই নয়, আর একটা জিনিস আপনারা হয়তো দেখে থাকবেন যে উনার ফোন নাম্বার, যদি এটা মিথ্যা হয়, উনার ফোন নাম্বারটা কিন্তু উপরে দেওয়া আছে, সেটা স্ক্রিনশট দেওয়া, দেখবেন মেসেজ রয়েছে এবং যে বাজে ছবি বউটার সেটাও সদ্য রয়েছে। এটা তো এডিট করা যায় না, উনি বলেছেন নাকি এডিট করা, তো এটা প্রমাণ করতে হবে, আপনাদেরকে প্রমাণ করতে হবে যে এটা এডিট করে না, এটা সত্যতা। একটা ব্যাপার গেল। আপনারা নিশ্চয়ই জানবেন যে 3 তারিখে কালীবাড়িতে পুজো দিতে এসেছিলেন ওনার বউ এবং র্যালিতেও ওনার বউ ছিল। 7 তারিখে একটা রানাঘাট র্যালি হয়েছিল, সেখানেও আপনার স্ত্রীকে দেখেছেন, কেননা ওনার স্ত্রী এবং ওনার ছেলেকেও দেখবেন সর্বক্ষণ ওনার ছেলে সঙ্গে সঙ্গে ঘুরছে। 2019 সালে কিন্তু ওনার সঙ্গে কেউ ছিল না, আমাদের সাধারণ মানুষ যারা কর্মী তারা ওনার সঙ্গে ছিল। আজকে ওনার কেন এমন কি হলো, ওনার ছেলের, মেয়ের এবং ওনার স্ত্রীর ঘুরতে হচ্ছে? তার মানে এখানে পুরো স্পষ্ট বোঝানো, মানুষকে বুঝতে কোনো অসুবিধা নেই যে ওনার স্ত্রী ওনাকে বিশ্বাস করে না, ওনার বাড়ির লোক ওনাকে বিশ্বাস করে না। তাহলে এই রানাঘাট লোকসভার মানুষ কি করে আগামী দিন বিশ্বাস করবে? মানুষের জন্য কি কাজ করেছে, যার জন্য আমার এই দলটা। ওনার বাড়ি কোথায়? চাকদা। ওনার সাথে এই জগন্নাথের কি সম্পর্ক? ওনার সঙ্গে গভীরতা সম্পর্ক ছিল, সেটা আপনাদের কাছে নিশ্চয়ই আমার কাছে এসছে, আমি আপনাদের দেব। একটা অডিও আছে, কিছু মেসেজ রয়েছে, ওনার সঙ্গে একটা সম্পর্ক হয়েছিল। মানে অবৈধ সম্পর্ক বলা যায়? একদম। সেই সম্পর্কটা আমরা নিজেরা গিয়ে ওই মহিলাকে আমরা এটাকে ওখান থেকে ওনাকে বাই করে নিয়ে এসেছিলাম। আপনার নাম? পূর্ণিমা দত্ত। আপনি বিজেপির কোন দায়িত্বে ছিলেন? আমি নদিয়া সাউথের ভাইস প্রেসিডেন্ট মাদারের। আপনি কি কোনো জনপ্রতিনিধি এখন? হ্যাঁ, আমি রানাঘাট 1 নম্বর ব্লক 33 জেপির জেলা পরিষদ। বর্তমানে তৃণমূলের কোনো দায়িত্ব আছেন? আমাকে সেভাবে দায়িত্ব দেওয়া হয়নি, তবে আমার ফ্রি হ্যান্ডস এই 7টা বিধানসভায় আমাকে কাজের জন্য দেওয়া হয়েছে। বিষয়টা হচ্ছে আপনি দীর্ঘদিন ধরে বিজেপিটা করেছেন, যখন আমরা দেখেছি বিজেপির সেরকম কোনো সংগঠন নেই, আপনি একাই লড়াই দিয়েছিলেন। হঠাৎ এইরকম একটা নির্বাচনের, গুরুত্বপূর্ণ নির্বাচন,
দল বদলের কারণটা কি যদি বলেন একটু? দেখুন, বিষয়টা হচ্ছে যখন ভারতীয় জনতা পার্টিতে 2011 সালে আমি সদস্য পদ গ্রহণ করি, 2013 থেকে আমি পুরোপুরি একদমে আমি রাজনীতিটা করি। ভারতীয় জনতা পার্টি তখন লোকজন ছিলই না বলতে গেলে। জগন্নাথ সরকারও তখন বিজেপিতে আসেনি। জগন্নাথ সরকার 2015 শেষে উনি বিজেপিতে জয়েন করেন এবং সেই থেকে লড়াই করে আমাদের অল্প অল্প ইটিট্টু করে আমরা সংগঠন তৈরি করি। 2016 থেকে 2018 ইলেকশন অবধি আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার কীভাবে দলের সঙ্গে নিষ্ঠার সঙ্গে আমরা কাজ করেছি, সাধারণ মানুষরাও জানে। 2019 সালে উনার সেনাপতি বলুন, উনার মন্ত্রী বলুন, উনার সঙ্গে সাধারণ মানুষ, সাধারণ কর্মী যারা আমাদের বুথে যারা কর্মীরা রয়েছেন প্রচুর পরিশ্রম করেছিলেন, একটাই আশা যে ওনাকে পার্লামেন্টে পাঠাবেন। আমাদের বুক ভরা অনেক আশা ছিল, চোখে অনেক স্বপ্ন ছিল যে উনি পার্লামেন্টে গিয়ে অন্তত যারা আমাদের বেকার ভাইয়েরা যারা আছে তাদের জন্য কিছু ভাববেন, আমাদের এই রানাঘাট লোকসভাটার জন্য উনি কিছু করবেন। দেখুন, আমি দীর্ঘদিন ধরে দলটা করছি এবং দীর্ঘদিন ধরে দলের সঙ্গে আমার অনেক লড়াই হয়েছে, অনেক কিছু হয়েছে, কারণ আমি সত্য কথা সবসময় সত্যভাবে বলি আর সোজা মাথাটা আমি সোজাভাবে চলি। কোনো দুর্নীতিকে আমি কোনো রকম কোনোদিন প্রশ্রয় দিইনি, আমি আজও দিইনি। তার জন্য আমার দলটা বদল। কেন বদল? উনি যখন টিকিটটা পেলেন আমি কিন্তু ওনার সঙ্গেই ছিলাম এবং দেখা যাচ্ছে উনি দীর্ঘদিন ধরে ওনার শুধু একটার পর একটা অন্যায় যেভাবে চলছে, আমার মনে হয়েছে ওনার সঙ্গে আর থাকা সম্ভব না। কেননা আমরা প্রচুর মানুষের মুখে হচ্ছি, মানুষ প্রশ্ন করছে। আপনারা চুনি নদী নিশ্চয়ই জানেন যে 35 কোটি 30 লক্ষ টাকা যেটা স্যাংশন উনি করেছিলেন সেটা কোথায় গেল? নদী যেরকম সেরকমই রয়ে গেছে, ওখানে মানুষের কোনো রকম উন্নতি হয়নি। এবং আপনারা জেনে থাকবেন উনি কিন্তু এমসের প্রচুর মানুষের চাকরি দিয়েছেন। সেই চাকরি কাদের দিয়েছেন আপনারা যদি একটু খোঁজ নেন, আমরা জানি না কাদের কাদের দিয়েছে। রানাঘাটের একটা ছেলেকে দিয়েছে, তারা সবে অন্য দল থেকে এসছে, বিজেপিটা করে না। আদি যারা বিজেপি, যারা ওনাকে খেটে ওই পার্লামেন্টে পাঠালো, 2-1 জনা বাদ দিয়ে কে কোথার থেকে চাকরিটা পেয়েছে কেউ বলতে পারবে না। এটা আমার লড়াই ছিল। আর একটা লড়াই ছিল যেটা আমি দীর্ঘদিন ধরে ওনার কাছে আমি অনেক আবেদন করেছি। মানুষ শুধু বলে যে রাস্তা আমাদের ওখানে প্রচুর ড্রেন, লাইট ওখানে দেবো বলে দীর্ঘদিন ধরে উনি রাস্তাও করে দেননি। একটা ব্রিজের জন্য আমরা অনেকবার উনি আমাদের ওখানে মিথ্যা প্রতিশ্রুতিও দিয়ে এসছেন। আমাদের কালিনানপুরে গিয়ে সেখানকার মানুষজনও আমাদেরকে ধরে, প্রত্যেকটা মানুষ যেখানে যাই, যে জগন্নাথ সরকার তো চিটিংবাজ। আর জগন্নাথ সরকারের সঙ্গে আপনি তো ভালো, আপনার সম্পর্ক সবাই জানে, ভালো সম্পর্ক, দীর্ঘদিন ধরে আপনি দলটা করছেন, তাহলে আজকে আপনাকে বললে কি উনি কাজটা করবেন না? ওই যে কালিনানপুর ব্রিজটা, ওই ব্রিজটা দেখুন, প্রচুর ফুল চাষি যারা শান্তিপুর থেকে বাদকুলার থেকে শুরু করে বিভিন্ন জায়গার থেকে মানুষ আসে। ওই ব্রিজটা অস্থায়ী, যে ব্রিজটা আছে 2 দিন পরে ভেঙে যাবে, সেই ব্রিজটার জন্য আমরা আবেদন করেছিলাম, একটা রাস্তার জন্য আবেদন করেছিলাম। দুটো পাড়া পুরো বৃষ্টি আসলে জলে ডুবে থাকে, সেখানকার জন্য ড্রেনের জন্য আবেদন করেছিলাম। আজকে যে মানুষ যারা নাকি ভোট দিয়ে ওনাকে জিতিয়েছিলেন, সেই মানুষ যারা বিজেপির কর্মী, তাদের জন্য উনি কিন্তু কিছুই করেননি, যার জন্য কিন্তু আমার এই লড়াইটা। আর আপনারা যথারীতি, আমি একটা কথা বলছি, আমি যদি মিথ্যা বলি